Dear students, we meet once again to discuss the remaining activities, that is activity 7 onwards of lesson 11 Midnight Express, written by Alfred Noyes of class 8. প্রিয় ছাত্ররা, আজ আমরা আবারও মিলিত হলাম আমাদের লেসন 11 মিডনাইট এক্সপ্রেসের অ্যাক্টিভিটি 7 থেকে বাকি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার? অর্থাৎ মর্টিমার ছায়ামূর্তিটি অনুসরণ করে কোথায় গেল? উত্তরটা দেখে নাও। মর্টিমার followed the shadowy figure to an upper room where a bright fire was burning. অর্থাৎ মর্টিমার ওই ছায়ামূর্তিটিকে অনুসরণ করে উপরের একটি কক্ষে গেল যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল, অর্থাৎ গনগনে আগুন জ্বলছিল। কোশ্চেন বি, why do you think Mortimer's hand trembled when he turned the pages of the book? তোমার কেন মনে হয় বইয়ের পাতা উল্টাতে মর্টিমারের হাত কাঁপছিল? উত্তরটা দেখে নাও। When Mortimer discovered that it was the same book from his childhood containing the story Midnight Express, he was greatly shocked and afraid. So, his hands trembled. অর্থাৎ মর্টিমার যখন আবিষ্কার করলো বা দেখতে পেল যে এটা ছিল সেই একই বই, তার সেই ছেলেবেলায় পড়া যে বইয়ের মধ্যে ছিল মিডনাইট এক্সপ্রেস গল্পটি, তখন সে ভীষণভাবে শকড বা বিহ্বল হয়ে পড়ল, বা আমরা বলতে পারি মানসিকভাবে আঘাত পেল এবং অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেয়ে গেল, আতঙ্কিত হলো, তাই তার হাত কাঁপছিল। কোয়েশ্চেন সি, উইদিন কোটেশন, Mortimer tried to grasp the strange cycle of events he was going through, unquote. What was the strange cycle of events? কোটেশনের ভেতর যে সমস্ত অদ্ভুত ঘটনাচক্রের মধ্য দিয়ে মর্টিমার যাচ্ছিল তা সে বোঝার চেষ্টা করতে লাগলো। এটা কোটেশনের ভিতরে আছে, দেখো। কোশ্চেন কি দেখো, অদ্ভুত ঘটনাচক্রটি বা অদ্ভুত ঘটনাচক্র কি ছিল? উত্তরটা দেখে নাও। Mortimer had seen a frightening figure of a shadowy man in his childhood in a book, and later came across that man in the same situation and went with him to a cottage. This was strange cycle of events. অর্থাৎ মর্টিমার তার শৈশবকালে একটি বইয়ে একটি ভীতিজনক বা ভয়ানক একটি ছায়ামূর্তির ছবি দেখেছিল এবং পরবর্তীকালে সেই ছায়ামূর্তিটার সঙ্গেই একই রকমভাবে তার দেখা হয়েছিল এবং সে তার সাথে একটি কটেজে বা কুটিরে গিয়েছিল। এটাই ছিল অদ্ভুত ঘটনাচক্র, অর্থাৎ শৈশবে ঘটে যাওয়া ঘটনা পরবর্তীতে আবারও তার জীবনে ঘটলো বা পুনরাবৃত্তি ঘটলো, তাই এটাকেই বলা হচ্ছে অদ্ভুত ঘটনাচক্র। কোয়েশ্চেন ডি, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড নট রেড দ্য বুক? অর্থাৎ তুমি কি মনে করো যে অদ্ভুত ঘটনাগুলো মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল তা আদৌ ঘটতো না যদি সে বইটা না পড়তো? উত্তরটা দেখে নাও। ইয়েস, আই থিঙ্ক সো, বিকজ ইফ হি হ্যাড নট রেড দ্য বুক হি উড নট হ্যাভ সিন দ্যাট স্ট্রেঞ্জ শ্যাডোই ফিগার অ্যান্ড গট ফ্রাইটেন্ড। দ্যাট বুক লেফট আ ডিপ ইমপ্রেশন ইন হিজ সাবকনশাস মাইন্ড। উত্তরটা দেখে নাও। হ্যাঁ, আমি তাই মনে করি, কারণ যদি সে না বইটা পড়তো তাহলে সে এই অদ্ভুত ছায়ামূর্তিটা দেখতো না এবং
ভয়ও পেত না। এই বইটা তার অবচেতন মনে একটি গভীর ছাপ ফেলেছিল। অ্যাক্টিভিটি 8A. In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject is doing something. অর্থাৎ নিচের বাক্যগুলিতে সেই সব ভার্ব ফর্ম অর্থাৎ ক্রিয়াপদের রূপগুলির নিচে দাগ দাও যেগুলি দেখায় সাবজেক্টের দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করছে। সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ বিইং ডান টু দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। অর্থাৎ সেই সব ভার্ব ফর্মস বা ক্রিয়াপদের রূপগুলিকে বৃত্তের মধ্যে রাখো বা আমরা বলতে পারি বৃত্তায়িত করো, যা দেখায় সাবজেক্টের দ্বারা চিহ্নিত ব্যক্তির দ্বারা কোনো কিছু কাজ করা হয়। ফার্স্ট সেন্টেন্স দেখো, আই অ্যাম রাইটিং আ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখছি। অ্যাম রাইটিং এই ভার্বের ফর্মটি এর যে সাবজেক্ট অর্থাৎ আই এখানে কাজটি সরাসরি করছে, তাই অ্যাম রাইটিং আমরা আন্ডারলাইন করলাম। ঠিক আছে, 2 নম্বর সেন্টেন্সে দেখে নাও, আ লেটার ইজ বিইং রিটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা একটি চিঠি লেখা হয়। এই সেন্টেন্সে ইজ বিইং রিটেন এই যে ভার্বের ফর্মটি এর এখন যে সাবজেক্ট আ লেটার, এখানে কিন্তু লেটারটা সরাসরি লিখছে না, এখানে লেটারটাকে লেখা হচ্ছে কার দ্বারা? বাই মি, আমার দ্বারা। তাই এখানে সাবজেক্ট সরাসরি কাজ করছে না, তাই আমরা ইজ বিইং রিটেন একে সার্কেল করব। ঠিক আছে, 3 নম্বর সেন্টেন্স দেখে নাও, দ্য গেটকিপার ওয়াজ ওপেনিং দ্য গেট, অর্থাৎ গেটকিপার অর্থাৎ আমরা বলতে পারি প্রহরী বা দ্বাররক্ষী গেটটি খুলছিলেন। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সে দেখো ওয়াজ ওপেনিং এই যে ভার্বের ফর্মটি এর যে সাবজেক্ট দ্য গেটকিপার সে কিন্তু সরাসরি কাজটি করছে, গেটকিপার গেটটি খুলছে। ঠিক আছে, তাই এই ওয়াজ ওপেনিং এই ভার্বের ফর্মটির তলায় আমরা দাগ দিলাম। ঠিক আছে, 4 দ্য গেট ওয়াজ বিইং ওপেনড বাই দ্য গেটকিপার, অর্থাৎ গেটকিপারের দ্বারা বা প্রহরী বা আমরা বলতে পারি দ্বাররক্ষীর দ্বারা দ্বার বা গেটটি খোলা হচ্ছিল। ঠিক আছে, এখানে দেখো ওয়াজ বিইং ওপেনড এই যে ভার্বের ফর্মটি এর যে সাবজেক্ট দ্য গেট, এই গেট কিন্তু সরাসরি কাজটি করছে না। ঠিক আছে, কাজটি অ্যাকচুয়ালি করছে কি? গেটকিপার। ঠিক আছে, তাই এখানে আমরা ওয়াজ বিইং ওপেনড এই ভার্বের ফর্মটিকে সার্কেল করলাম। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8B, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচের বাক্যগুলিতে ভয়েসকে শনাক্ত করো এবং নিচের দেওয়া চার্ট বা তালিকাটি পূরণ করো। আমরা এই চার্টটি পূরণ করার আগে আমাদের যে আগের অ্যাক্টিভিটিতে যে ভার্ব ফর্মগুলোকে আমরা আন্ডারলাইন করেছি সেগুলো কিন্তু সব কিন্তু দেখো অ্যাক্টিভ ভয়েস, কারণ কি ওখানে সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ, মানে সাবজেক্ট সরাসরি কাজ করছে। আর যে ভার্ব ফর্মগুলিতে আমরা সার্কেল করলাম সেগুলো সব কিন্তু প্যাসিভ ভয়েস। কারণটা কি না, এখানে সাবজেক্ট কিন্তু সরাসরি কাজ করছিল না, অর্থাৎ সাবজেক্ট এখানে অনেকটা ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ। ঠিক আছে, তাই এগুলো হলো প্যাসিভ ভয়েসের ফর্ম। নিচে একটি চার্ট দেওয়া আছে, দেখো চার্টের বাম দিকের কলামে আছে দেখো অ্যাক্টিভ ভয়েস এবং ডান দিকের কলামে আছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার দেখো সেন্টেন্স 1, দ্য আর্টিস্ট ইজ পেইন্টিং আ পিকচার, একজন শিল্পী ছবি রং করছিলেন। এই সেন্টেন্সে ইজ পেইন্টিং এই ভার্বটি দেখো, এই ভার্বের যে সাবজেক্ট দ্য আর্টিস্ট সে কিন্তু সরাসরি কাজটি করছে, তাই এটা আমরা অ্যাক্টিভ ভয়েস ধরবো এবং তাহলে আমরা এটিকে অ্যাক্টিভ ভয়েস এই কলামে লিখব। ঠিক আছে, সেন্টেন্স 2, আ সং ইজ বিইং সাং বাই সেইলা, অর্থাৎ
সেইলার দ্বারা একটি গান গাওয়া হচ্ছিল। এই সেন্টেন্সে ইজ বিইং সাং, এই যে ভার্বের ফর্মটি, এখানে দেখো সাবজেক্ট এ সং, অর্থাৎ এই সাবজেক্ট তো সরাসরি কাজটি করছে না, অর্থাৎ তার দ্বারা করা হচ্ছে। কার দ্বারা? না, বাই সেইলার, সেইলার দ্বারা করা হচ্ছে। তাহলে এখানে ভার্বের ফর্মটি কিন্তু সরাসরি সাবজেক্টের দ্বারা করা হচ্ছে না, তাই এখানে আমরা এটাকে বলবো প্যাসিভ ভয়েস, অর্থাৎ একে আমরা প্যাসিভ ভয়েসের কালামে নিয়ে যাব। ঠিক আছে। 3. দ্য বয় ওয়াজ ফ্লাইং আ কাইট, ছেলেটি একটি ঘুড়ি উড়াচ্ছিল। এই সেন্টেন্সে ওয়াজ ফ্লাইং এই ভার্বের ফর্মটিতে সাবজেক্ট দেখো দ্য বয়, ছেলেটি সরাসরি কাজ করছে, তাই এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসের ঘরে নিয়ে এলাম। ঠিক আছে, ওই কালামে লিখলাম। 4. ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই দ্য চিলড্রেন, শিশুদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। এই সেন্টেন্সে ফুটবল ওয়াজ বিইং প্লেড, অর্থাৎ ওয়াজ বিইং প্লেড এই যে ভার্বের ফর্মটি, এতে যে সাবজেক্ট ফুটবল, ফুটবল কিন্তু সরাসরি খেলছিল না, এটা শিশুদের দ্বারা খেলা হচ্ছিল, তাই এখানে ভার্বের ফর্মটি কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, তাই একে আমরা প্যাসিভ ভয়েসের ঘরে লিখব বা প্যাসিভ ভয়েসের কালামে লিখব। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8C, ম্যাচ কালাম এ উইথ কালাম বি, স্তম্ভ এ এবং স্তম্ভ বি মিল করো। ঠিক আছে, প্রথমে আমরা স্তম্ভ এ বা কালাম এর সেন্টেন্সগুলো দেখে নেব। সেন্টেন্স 1, মাদার ইজ কুকিং ফুড ফর আস, মা আমাদের জন্য খাবার রান্না করছেন। সেন্টেন্স নাম্বার 2, ফাদার ইজ বেকিং আ কেক, বাবা একটি কেক বানাচ্ছে। 3, দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ, শিশুরা গাছ লাগাচ্ছে। 4, দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং আ লেসন, অর্থাৎ ছাত্ররা একটি পাঠ শিখছিল। ঠিক আছে, এবার দেখো কালাম বিতে কি সেন্টেন্সগুলো আছে। এ, ট্রিজ ওয়ার বিইং প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন, এই যে সেন্টেন্সটি দেখো, এই সেন্টেন্সটির সাথে কালাম এর যে সেন্টেন্সটি ম্যাচ করবে সেটি হচ্ছে দেখো 3, দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ। ঠিক আছে। সেন্টেন্স নাম্বার বি, আ লেসন ওয়াজ বিইং লার্নড বাই দ্য স্টুডেন্টস, এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির সাথে কালাম এর যে সেন্টেন্সটি ম্যাচ করবে সেটি হচ্ছে দেখো সেন্টেন্স 4, দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং আ লেসন। ঠিক আছে, এবার দেখো সেন্টেন্স সি, ফুড ইজ বিইং কুকড বাই মাদার ফর আস, এই সেন্টেন্সটির সাথে কালাম এর যে সেন্টেন্সটি ম্যাচ করবে সেটি হচ্ছে দেখো 1 নম্বর সেন্টেন্স, কালাম এর মাদার ইজ কুকিং ফুড ফর আস, এবং কালাম বি এর 4 নম্বর সেন্টেন্স ডি, অর্থাৎ আ কেক ইজ বিইং বেকড বাই ফাদার, এই সেন্টেন্সের সাথে কালাম এর যে ওয়ার্ডটি ম্যাচ করবে সেটি হচ্ছে দেখো কালাম এর 2 নম্বর সেন্টেন্স, ফাদার ইজ বেকিং আ কেক। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8D, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির বাচ্য পরিবর্তন করো। এ, দ্য গার্ল ইজ ওয়াচিং আ ফিল্ম, মেয়েটি একটি ফিল্ম দেখছে। এই সেন্টেন্সটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি তাহলে কী হবে বলো তো, আ ফিল্ম ইজ বিইং ওয়াচড বাই দ্য গার্ল। ঠিক আছে। বি, রাহুল ইজ ড্রাইভিং আ কার, রাহুল একটি গাড়ি চালাচ্ছে, এটিও একটি অ্যাক্টিভ ভয়েস, এর প্যাসিভ করলে হবে দেখো আ কার ইজ বিইং ড্রিভেন বাই রাহুল। সি, দ্য অথর ওয়াজ রাইটিং আ নভেল, অর্থাৎ একটি লেখক উপন্যাস লিখছিলেন। এই এই অ্যাক্টিভ ভয়েসটিকে যদি আমরা প্যাসিভে চেঞ্জ করি তাহলে কী হবে বলো তো, আর নভেল ওয়াজ বিইং রিটেন বাই দ্য অথর। এবং ডি, দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, অর্থাৎ লোকটি শাকসবজি কিনছিল। এই এই অ্যাক্টিভ ভয়েসটিকে যদি আমরা প্যাসিভে চেঞ্জ করি তাহলে হবে দেখো এরকম, ভেজিটেবলস ওয়ার বিইং বট বাই দ্য ম্যান। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ
নিচের শব্দগুচ্ছগুলোর অর্থবোধক বা একই অর্থের শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বের করো। এ প্যাসেজ বিল্ট আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ আ রেলওয়ে বাস টু গো থ্রু আ হিল, অর্থাৎ পাহাড়ের মধ্য দিয়ে রেল ও বাস যাবার জন্য মাটির নিচের রাস্তা। প্যাসেজ থেকে যে ওয়ার্ডটি এই শব্দগুচ্ছের সাথে সমার্থক হবে সেটি হলো টানেল বা সুড়ঙ্গ। ঠিক আছে। বি টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুকে ভয় করা। প্যাসেজের যে ওয়ার্ডটি এই শব্দগুচ্ছের সাথে সমার্থক হবে সেটি হচ্ছে ড্রেড, অর্থাৎ ড্রেড মানেও ভয় করা। ঠিক আছে। সি শেকিং অফ দ্য বডি, অর্থাৎ শরীরের কম্পন। প্যাসেজের যে ওয়ার্ডটির সাথে এটি ম্যাচ করবে এই শব্দগুচ্ছটি সেটি হলো ট্রেমলিং, অর্থাৎ কম্পন। ডি দ্য সাউন্ড দ্যাট আ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট, অর্থাৎ এক কথা আমরা বলতে পারি দরজা খোলার সময় যে শব্দ হয়। ঠিক আছে। তাহলে প্যাসেজের যে ওয়ার্ডটি এই শব্দগুচ্ছের সাথে ম্যাচ করবে বা আমরা বলতে পারি সমার্থক হবে, সিনোনিমাস হবে, সেটি হচ্ছে ক্রিকিং, যার মানে হলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করা। ঠিক আছে। অ্যাক্টিভিটি 10A, সাপোজ ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যালোন ইন আ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট। মনে করো তুমি রাত্রিতে একটি রেল স্টেশনে একা রয়েছ। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপেরিয়েন্স, অর্থাৎ তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 80 শব্দের একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখো। আমরা এইভাবে প্যারাগ্রাফটি লিখতে পারি। দেখো, ওয়ান্স আই ওয়েন্ট টু রিসিভ মাই কাজিন টু আ রেলওয়ে স্টেশন। একবার আমি আমার খুড়তুতো দাদাভাইকে রেল স্টেশন থেকে আনতে গিয়েছিলাম। ইট ওয়াজ উইন্টার মিডনাইট, এটা ছিল শীতের মধ্যরাত্রি। দ্য স্টেশন ওয়াজ এমটি অ্যান্ড কোয়েট, স্টেশনটি ছিল ফাঁকা এবং শান্ত। অল অ্যারাউন্ড ইট ওয়াজ ডার্ক এক্সেপ্ট সাম ডিম লাইটস ইন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ চারিদিক ছিল অন্ধকার, কেবলমাত্র প্ল্যাটফর্মে কয়েকটি মৃদু আলো জ্বলছিল। দেয়ার ওয়াজ নান ইন দ্য প্ল্যাটফর্ম এক্সেপ্ট সাম স্ট্রিট ডগস, কয়েকটি রাস্তার কুকুর ছাড়া প্ল্যাটফর্মে কেউই ছিল না। ইট স্টার্টেড ডিজলিং, হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। আই কেপ্ট ওয়েটিং ফর দ্য ট্রেন টু কাম, আমি ট্রেনের আসার অপেক্ষায় রইলাম। সাডেনলি আ ম্যান অ্যাপিয়ার্ড অ্যাট আ ডিস্টেন্স, হঠাৎ করে একটু দূরে একটি লোকের আবির্ভাব ঘটল বা একটা লোক এলো। হি ওয়াজ কভার্ড উইথ রেনকোট, তার পুরো শরীরটা রেনকোট বা বর্ষাতি দিয়ে ঢাকা। হি স্যাট অন আ বেঞ্চ অ্যাট আ লিটল ডিস্টেন্স ফেসিং মি, সে একটু দূরে একটি বেঞ্চের উপর বসলো আমার দিকে মুখ করে। হি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে একভাবে তাকিয়েছিল। হিজ আইজ ওয়ার গ্লিটারিং, তার চোখ দুটো জলজল করছিল। আই গট অ্যাফ্রেড, আমি ভয় পেয়ে গেলাম। হাফ অ্যান আওয়ার পাস্ট, এইভাবে আধ ঘন্টা কেটে গেল। দেন দ্য ট্রেন এন্টার্ড দ্য স্টেশন, ঠিক তারপর স্টেশনে ট্রেন ঢুকলো। আই ফাউন্ড মাই কাজিন গেটিং ডাউন, আমি দেখলাম যে আমার সেই খুড়তুতো দাদাভাই ট্রেন থেকে নামছে। আই গট রিলিভড, তখন আমি স্বস্তি পেলাম। অ্যাক্টিভিটি 10B, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং আ লাইব্রেরি রেগুলারলি। নিয়মিত গ্রন্থাগার যাওয়ার সুবিধা আলোচনা করে তোমার আর তোমার বন্ধুর মধ্যে কাল্পনিক কথোপকথন রচনা করো। তোমার
আর তোমার বন্ধু রাহুলের মধ্যে কনভারসেশনটা আমরা এইভাবে শুরু করতে পারি। রাহুল, হাই, হোয়াই আর ইউ ইন সাচ এ হারি? অর্থাৎ রাহুল কি বলছে দেখো, কেন তুমি এত তাড়াহুড়ো করছো? ইউ, তখন তুমি কি বলছো দেখো, ওহ হ্যালো, আই এম গোয়িং টু যুগের যাত্রী লাইব্রেরি টু এক্সচেঞ্জ দিস বুকস। আই এম আ মেম্বার দেয়ার। অর্থাৎ তুমি তখন কি বললে, ও হ্যালো, আমি যুগের যাত্রী লাইব্রেরিতে যাচ্ছি এই বইগুলোকে বদলে আনার জন্য। আমি ওখানকার একজন মেম্বার বা সদস্য। রাহুল, রাহুল কি বলছে দেখো, ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি? তুমি কি ওই লাইব্রেরিতে নিয়মিত যাও? ইউ, অর্থাৎ তুমি তখন কি বলছো দেখো, ইয়েস, আই ভিজিট দ্য লাইব্রেরি টুয়াইস আর উইক। হ্যাঁ, আমি এই লাইব্রেরিতে সপ্তাহে 2 বার করে যাই। দেয়ার আই গেট অল কাইন্ডস অফ বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স এটসেট্রা। অর্থাৎ সেখানে আমি বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন, খবরের কাগজ ইত্যাদি ইত্যাদি পাই। রাহুল, ইটস আ গুড হ্যাবিট টু ভিজিট আ লাইব্রেরি। অর্থাৎ লাইব্রেরিতে যাওয়া খুব ভালো একটা অভ্যাস। আ লাইব্রেরি ইজ আ সি অফ নলেজ। অর্থাৎ একটা লাইব্রেরি বা গ্রন্থাগার হলো জ্ঞানের সমুদ্র। ইউ, অর্থাৎ তুমি তখন কী বলছো দেখো, ডেফিনেটলি, নিশ্চিতভাবেই। রিডিং বুকস অফ ভেরিয়াস অথার্স ইনক্রিজেস আওয়ার নলেজ অ্যান্ড কনসেন্ট্রেশন। অর্থাৎ বিভিন্ন লেখকের বই পড়া এটা আমাদের জ্ঞান এবং মনোযোগ দুটোকেই বাড়িয়ে তোলে। রাহুল, ইউ ক্যান গেট বুকস অফ ভেরিয়াস সাবজেক্টস ইন আ প্লেস। অর্থাৎ তুমি বিভিন্ন বিষয়ের বই একই জায়গায় পেতে পারো। ইউ, রিডিং ইন আ লাইব্রেরি রুম রিল্যাক্সেস আওয়ার মাইন্ড। অর্থাৎ একটা গ্রন্থাগার কক্ষের মধ্যে পড়াটা আমাদের মনকে অনেকটা শিথিল করে, রিল্যাক্স করে। ইটস ভেরি জয়ফুল, এটা খুব আনন্দজনক হয়। রাহুল, দ্যাটস রাইট, এটা ঠিক বলেছ। এভরিওয়ান শুড ভিজিট লাইব্রেরি অ্যাট আ রেগুলার ইন্টারভ্যাল। অর্থাৎ প্রত্যেকেরই লাইব্রেরি বা গ্রন্থাগার যাওয়া উচিত অ্যাট আ রেগুলার ইন্টারভ্যাল, অর্থাৎ নিয়মিতভাবে বা নিয়মিত সময় অন্তর অন্তর। ইউ, ওকে বাই রাহুল, অর্থাৎ রাহুল বাই, অর্থাৎ বিদায়। রাহুল বাই, অর্থাৎ রাহুলও বলছে কি দেখো, বিদায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কথোপকথনটাকে শেষ করতে পারি। স্টুডেন্টস, দ্যাটস ইট। সো thanks once again to give me your valuable time. Thank you. Thanks for watching.